স্বাগত একাত্তরের খেলাযোগের সাথে আছি আমি কোহিনুর কণা। 21 আগস্ট 2024 সাকিব আল হাসান তখনও খুনি হয়ে ওঠেননি, খেলেছেন রাওয়ালপিন্ডিতে। এরপর 23 আগস্ট হত্যা মামলার আসামি হয়ে যান বাংলার সুপারস্টার। তখন অবশ্য ফারুকের বোর্ডের সাফ কথা ছিল পারফরমেন্সের ভিত্তিতেই দলে জায়গা হয়, আর কোনো কিছু নয়। সেই মতো ভারতেও খেলেন সাকিব। ইচ্ছে ছিল ঘরের মাটিতেই খেলবেন ক্যারিয়ারের শেষ টেস্ট, তার হয়নি, কারণ ততদিনে সুপারস্টার হয়ে গেছেন সুপার কিলার। ছাত্র জনতার আন্দোলনে যখন উত্তাল দেশ, তখন সাকিব তো ফ্যামিলি টাইম স্পেন্ড করছিলেন টরন্টোতে। এর চেয়ে নৃশংস হত্যাকারী আর কি কেউ আছে? ওদিকে মাশরাফি বিন মুর্তজার নীরবতা, এটাও তো এক ধরনের খুন। সেই সাকিব মাশরাফিকেই ফেরানোর চেষ্টা চলছে জোরে সোরে নমনীয় সরকার। তবে তাদের ফেস করতে হবে মামলা। এই বাংলায় আদৌ কি আর লাল সবুজ জার্সিতে খেলবেন সাকিব আল হাসান? মাশরাফিকে কি দেখা যাবে ক্রিকেট পাড়ায়? দর্শক, এ নিয়ে আলোচনা করতে চাই। স্টুডিওতে আমাদের সাথে আছেন ক্রীড়া সাংবাদিক ফয়সাল তিতুমির। শুভ সকাল। এখন আমরা আসলে সাকিব মাশরাফিকে নিয়েই কথা বলছি প্রত্যেকটা দিনই, কারণ যুব ক্রীড়া প্রতিমন্ত্রী প্রতিদিনই কিছু না কিছু আসলে, কারণ প্রশ্নের মুখে তাকে পড়তে হয়, তাকে জবাব দিতেই হয়। একটু যদি কালকের কথার সাথে আগের কথাকে যদি একটু লিঙ্ক করার চেষ্টা করি, তিনি প্রতিমন্ত্রী হওয়ার আগে বলছিলেন যে তার সাথে 15 বছর যে অন্যায় হয়েছে সেটা যেন আর কারোর সাথে না হয়, সেটা তিনি দেখবেন, কারোর প্রতি অবিচার হবে না, এবং সরকার তার পাশে থাকবে, সাকিব মাশরাফি তাদের পাশে থাকবে। গতকাল একই টোনেই কথা বলেছেন, যুক্ত করে দিয়েছেন যে সাকিব মাশরাফিদেরকে মামলা ফেস করতে হবে। যে ধরনের মামলা, সেখানে যদি আসলে সরকার না চায় সেটা তো আসলে পসিবল না। খানিকটা কি মনে হচ্ছে যে, অনেকেই বলছে গ্রিন সিগন্যাল, অনেকেই বলছে ইউ টার্ন, আপনার কাছে আসলে কোনটা মনে হচ্ছে? প্রথমত সাকিব মাশরাফিকে ফেরানোর যে চেষ্টা বা যে কথাটা আলোচনা হচ্ছে, এটা আসলে কতটা ক্রিকেটীয় নাকি অনেক বেশি রাজনৈতিক, সেইটা বরং আমাদের দেখার দরকার আছে এখানে। কারণ আমার কাছে যেটা মনে হবে যে এটা বোধহয় খেলার চেয়ে অনেক বেশি রাজনৈতিক কোনো ব্যাপার এখানে থাকতে পারে। প্রথমত সরকার বা ক্রীড়া প্রতিমন্ত্রী নতুন কিছু কি বলেছেন, আমার কাছে মনে হয়েছে না। সেই পুরোনো কথায় আসতে পারে, রাজনীতি মানে মামলা ফেস করে আসতে হবে, যে কথা সাকিব গত কয়েক বছর ধরেই শুনছেন। এবং একই সাথে একটা জিনিস অবশ্য নতুন আছে, যে সরকার নমনীয় হবে। এখন নমনীয় মানে কি? খুব রিসেন্টলি আমরা জানি যে নতুন সরকার, বিএনপি সরকার, রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার করে নিচ্ছে তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে। এই মামলাটা কিন্তু প্রত্যাহার করা হয়নি, তার মানে এটাকে তারা রাজনৈতিক মামলা মনে করছে না, এবং এটা খুব গুরুতর একটা মামলা, খুনের অভিযোগ, যেটা আপনিও বলছিলেন। ফলে সেই মামলা ফেস করতে হবে লয়ার দিয়ে, এবং মামলার একটা প্রসিডিওর, এটা যদি একেবারে সরকারের তরফ থেকে একটা সরাসরি গ্রিন সিগন্যাল না থাকে যে হ্যাঁ এই মামলায় আসলে সরকার খুব বেশি আগাতে চায় না, এবং তখনই কেবল হয়তোবা জামিন হবে, অথবা যেটা আসলে আইনি প্রক্রিয়াটা হচ্ছে যে জামিন নিতে হবে, এবং জামিন নেওয়ার এইটার প্রক্রিয়াটা হচ্ছে আদালতে এসে হাজিরা দিতে হবে। এখন সাকিব বা মাশরাফি, তারা যদি, সাকিব আল হাসানের কথা যদি তিনি বিদেশ থেকে এসে আদালতে হাজিরা দেবেন বলে আমার অন্তত মনে হয় না। তার মানে তার ঝুঁকির কারণ, অফকোর্স ঝুঁকির কারণ, সো তিনি সেই ঝুঁকিটুকু নেবেন না। তার মানে তিনি না থেকে তার আইনজীবীকে দিয়ে, যেটা গতকালকে বলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী, সেটা যদি হয়, যদিও সেটা আসলে কতটুকু আইনি প্রক্রিয়া হবে, কারণ আমি এর আগে এটা নিয়ে একটা রিপোর্টে আমি একজন লয়ারের সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলেছিলেন না, এটা শর্তই হচ্ছে যে হাজির হতে হবে আসামিকে সামনে, আদালতে এসে বলতে হবে যে আমি জামিন চাই। সেটা না হলে আসলে বলা হয় যে তিনি ফেরারি, এরকম একটা ব্যাপার আছে। তো সেক্ষেত্রে প্রক্রিয়াটা আসলে এখনো জটিল। কিন্তু এগেন, সাকিব আল হাসানকে আসলে আমাদের 5 বছরের আগের ওই সাকিব আল হাসান আছেন, তিনি ক্রিকেটে আসলে ওইটাই দিতে পারবেন কিনা। মাশরাফি বিন মুর্তজার, হ্যাঁ, তার কানেকশন, তার অভিজ্ঞতা, তার হয়তো ক্রিকেটীয় ফিলসফি তিনি হয়তো শেয়ার করতে পারেন, কিন্তু সেটাও আসলে এই সরকার কতটুকু আন্তরিকভাবে করবে সেটা আমার মনে হয় সময় বলে দেবে। কথাটাও আপনি বলেই ফেলেছেন, তারপর একটু বিস্তারিতই জানতে চাই। এর আগে বলা হয়েছিল যে সাকিব আল হাসান আসলেই যে আসলে তিনি খেলে ফেলবেন, ব্যাপারটা তো অতটা সহজ নয়। তার ফিটনেসের পরীক্ষার ব্যাপার আছে, সবকিছু পারফরমেন্সের ব্যাপার আছে। তার মানে তার আশা, সব প্রক্রিয়া সমাধান করে তারপরে আসা, তারপরে দলে জায়গা করে নেয়া, মানে এটা তো অনেক লম্বা সময়ের ব্যাপার, এবং সময় তো বয়ে যাচ্ছে। তা তো বটেই, এবং সে কারণে আমার মনে হয় যে ন্যাশনাল টিমে আমাদের সাকিব আল হাসানকে দরকার, বা তাকে আমরা খেলাতে চাই। সেটা চেয়ে বড় কথা হয়তো দেশের ক্রিকেটে আমরা সাকিব মাশরাফিকে চাই, এবং ক্রীড়া প্রতিমন্ত্রী এই কথাটা খুবই সিগনিফিক্যান্ট। তিনি নিজে বছর 2 আগেও, ধরুন, একজন ন্যাশনাল অ্যাথলেট, জাতীয় ক্রীড়াবিদ, সেই হিসেবেও তার হাতে হাত করা উঠেছে। রাজনৈতিক মামলায় তিনি হয়রানির শিকার হয়েছেন, জেলে যেতে হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে তিনি সেটা চান না আর কোনো ক্রীড়াবিদের সাথে এটা হোক, তার রাজনৈতিক পরিচয়টাই মুখ্য হোক তার ক্রীড়াঙ্গনের পরিচয়ের চেয়েও, যেটা ধরুন আমিনুল হকের ক্ষেত্রেও হয়েছিল।
আমাদের রাজনীতিবিদরা যদি একটু বিনয়ী হন এবং একটু যদি ছাড় দেন মানসিকতা থাকে তাহলে আসলে এই ঘটনাগুলো আমরা এড়াতে পারি। কিন্তু আমরা জানি যে ধরুন একটা রাষ্ট্র পরিচালনায় যখন অনেকগুলো স্টেক হোল্ডার থাকে, সো আমিনুল হক একা আসলে এখানে নন। তার এই বিষয়টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় সবকিছুর সঙ্গে আসলে সমন্বয় করে আমাদের এটাতে যেতে হবে। কিন্তু কামিং ব্যাক টু ইয়ার কোশ্চেন, আমার মনে হয় না যে সাকিব আল হাসান তিনি যে ইচ্ছার কথা জানিয়েছেন যে তিনি আসলে অবসর নিতে চান। সাকিব আল হাসান কিন্তু বলেননি তিনি তার ক্যারিয়ার রিভাইভ করবেন, ন্যাশনাল টিমকে আরো সার্ভিস দিবেন। তার টার্গেট হচ্ছে বা যেটা আসলে বলা হচ্ছে তিনি বাংলাদেশে আসলে আরেকটা পূর্ণাঙ্গ হোম সিরিজ খেলে তিনি অবসরটা নেবেন। এখন হয়তো সেইটার সুযোগ করে দেওয়ার একটা চেষ্টা আছে বিসিবি বা সরকারের তরফ থেকে, কিন্তু সেটাও আসলে কতটুকু যুক্তিযুক্ত বা একেবারে খুব বেশি আমি ঠিক জানি না, মানে এটা আসলে শেষ পর্যন্ত সম্ভব হবে কিনা। হলে তো একটা ভালো হবে, ভালো এক্সাম্পল তৈরি হবে আমাদের সামনে। কারণ অনেকেই আবার বলছিল যে সামনে যে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ আছে সেখানেও দেখা যেতে পারে, মানে অনেকের কাছে হঠাৎ করেই মনে হয়েছিল এতটাই আমি আপনাকে বলি সিরিজ চলাকালীন বা সিরিজের একদিন আগে পর্যন্ত আলোচনাটা থাকবে, এই সাকিব আসছেন, এই হচ্ছে বোধহয় আলোচনা, এবং আমাদের এখন প্রচুর আমরা এগুলো সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবো আলোচনা, রিউমার। বাট আনটিল আমার মনে হয় আনলেস কনক্রিট কিছু আসছে গভর্নমেন্টের পক্ষ থেকে, এবং সরাসরি যদি আমিনুল হক নিজেই বিষয়টা একেবারে দায়িত্ব নিয়ে তিনি যোগাযোগ করেন সবগুলো স্টেক হোল্ডারের সঙ্গে, সাকিব আল হাসানের সঙ্গে এবং বিসিবির সঙ্গে, তাহলে আমার মনে হয় একমাত্র সম্ভব হবে যে শেষ পর্যন্ত তাকে দেশে আনা এবং তার যে তিনি যে ইচ্ছার কথা জানিয়েছেন ন্যাশনাল টিমের হয়ে তিনি আসলে খেলে অবসরটা নিতে চান ফ্যানদের, এবং বাংলাদেশে অনেক সাপোর্টার আছে সাকিবের, কারণ রাজনৈতিক পরিচয়ের বাইরেও সাকিব আল হাসানের বড় পরিচয় হচ্ছে তিনি আমাদের দেশের অন্যতম সেরা একজন অ্যাথলেট দেশের ইতিহাসে। যারা তাকে খুব বেশি অপছন্দ করে তারাও তার স্বীকৃতি আসলে অস্বীকার করার উপায় নেই, খুব স্বাভাবিকভাবেই। এই আলোচনাটা যতদিন আসলে চলবে হয়তো আমরাও কালে মানে আলোচনাটা আসলে চলবে, আমরাও হয়তো করবো। আমরা একটু বিসিবির প্রশ্নবিদ্ধ নির্বাচন সেটা নিয়ে একটু কথা বলতে চাই। স্টিল বলে যাচ্ছেন ক্রীড়া প্রতিমন্ত্রী যে তিনি আগেও বলেছিলেন প্রশ্নবিদ্ধ নির্বাচন, আগে তো তিনি আসলে আরো অনেক কথা বলেছেন। গতকাল তিনি বললেন যে তিনি এখন যে অবস্থানে দাঁড়িয়ে আছেন এখন চাইলে আসলে উনি অনেক কিছু করে ফেলতে পারেন না, তিনি সবার সাথে বসতে চান। সবার সাথে বসার উদ্দেশ্য কি, মানে তিনি আবার এটাও বলছে এই অবস্থা থেকে উতরে যেতে চান। তার মানে কি তার কাছে মনে হচ্ছে মানে এই বিসিবি বোর্ডকে আসলে মানে কোনোভাবে মানে রান করতে পারবে না এরকম কিছু একটা? তিনি আসলে ধরুন একেবারে যেদিন দায়িত্বটা নিলেন, নির্বাচিত হলেন, এবং সেদিনই তিনি একটা সংবাদ সম্মেলন যখন তাৎক্ষণিক একটা সংবাদ সম্মেলন তিনি তখনও বলেছিলেন যে আমি এখনও বলছি বিসিবির নির্বাচনটা প্রশ্নবিদ্ধ নির্বাচন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই বর্তমান কমিটি এবং সবশেষ নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ মনে করেন অনেকে, যাদের অনেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতরেও আছেন এখন। সো একটা পক্ষ যদি আমরা ধরে নিই যারা এই নির্বাচনটাকে তাদের ভাষায় কোট আনকোট বৈধ মনে করে না, অবৈধ মনে করে, এবং সেই প্রেক্ষিতে আমিনুল হক শুরু থেকেই যখন এটা তিনি বলেছেন তিনি সেই পক্ষেরই একজন বলে মনে হয়েছে। এবং এই গুঞ্জনটা এখন আরো বেশি যখন আমিনুল ইসলাম বুলবুল দেশের বাইরে গেলেন অস্ট্রেলিয়ায়, তখন থেকে আসলে আলোচনা তিনি আবারও ফিরবেন কিনা, বিসিবিতে নতুন সভাপতি হবে কিনা, কি কি পরিবর্তন আসছে, বদল আসছে, এই আলোচনাগুলো কন্টিনিউ আছে। এবং সেই জায়গাটাই ধরুন একটা যখন আমিনুল হক এতদিন বলেছেন তিনি একজন রাজনৈতিক প্রভাবশালী নেতা হিসেবে, কিন্তু এখন তিনি যদি এই কথাগুলো বলেন তিনি বলছেন একজন ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে। কিন্তু তিনি এটাও জানেন যে তিনি সরাসরি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসলে হস্তক্ষেপ করতে পারবেন না বা আরেক দিকে চলে যাবে। সো কিভাবে যারা এই কমিটির ভেতরে থেকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতরে থেকে যারা মনে করছেন এই নির্বাচনটা অবৈধ এবং তারা অনেকেই চান যে এই কমিটিতে অনেকগুলো বদল আসুক, তারা নিশ্চয়ই এখন ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আমার মনে হয় যে একটা প্রভাব তো বিস্তার করার সুযোগ পাবেনি। নিশ্চয়ই দেখা যাক, এখন আসলে অস্থিতিশীল মনে হচ্ছে ক্রিকেট আঙ্গনটাকে, সেখানে স্থিতিশীলতা আসুক। আমরা একটু টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে আলোচনা করতে চাই। এশিয়াতে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, আলোচনাটা বরং অনেক ভালো, একটু খেলার আলোচনা এনজয়িং। এশিয়াতে হচ্ছে কিন্তু এশিয়ার দলগুলোই বাদ পড়ে যাচ্ছে, শ্রীলঙ্কা সবার আগে বাদ পড়ে গেল। কি মনে হচ্ছে, কেমন দেখছেন? সবার আগে আফগানিস্তান বাদ পড়ে গেছে, তারপর শ্রীলঙ্কা, এবং সেমিফাইনালের ভাগ্য অনেক যদি কিন্তুর উপর আছে, সবচেয়ে বেশি পাকিস্তানের এবং ভারতেরও। এটা খুবই সারপ্রাইজিং, কারণ এই টুর্নামেন্টের শুরু থেকে ফেভারিট তকমা তাদের সঙ্গে যেরকম বিস্ফোরক দল তারা নিয়ে এসেছে, এক সাউথ আফ্রিকার সঙ্গে তাদের রিয়েলিটি চেক হয়ে গেছে, এবং সামনের দুটো ম্যাচ তাদের জিম্বাবুয়ের সঙ্গে আজকে খেলবে। অবভিয়াসলি এখানেও তারা ফেভারিট হিসেবে নামবে, কিন্তু এখন তাদের শুধু জিতলে হবে না, অনেক সমীকরণ মিলাতে হবে। কত বড় ব্যবধানে যেতে তার উপর ডিপেন্ড করবে তাদের রান রেট কতটা ভালো হচ্ছে। এই মধ্যে তারা মাইনাসে আছে, +5 এবং +3 সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ। এই দুটো টিমকে বিট করতে গেলে খুব বড় ব্যবধানে জিততে হবে, পরের ম্যাচও জিততে হবে, এবং অন্য ম্যাচগুলোর ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। হ্যাঁ, ভারত এখনো এক ম্যাচ জিতেও কাগজে কলমে সমীকরণে যেতে পারে, কিন্তু ইনসেইন রান রেট আসলে বাকি দুটো দলের। ফলে ভারতের জন্য আসলে এটা খুবই একটা নতুন সমীকরণ। বিশ্বকাপে সাধারণত আমরা বাংলাদেশি ফ্যানরা খুব অভ্যস্ত, আমরা প্রতিনিয়ত যদি কিন্তু সমীকরণ হিসাব মেলাই প্রথম পর্ব থেকে,
ভারত এক ম্যাচ হারের পর থেকে সেই আলোচনাটা শুরু হয়েছে যে তারা আসলে কি করলে কিভাবে জিতলে পরের রাউন্ডে বা সেমিফাইনাল দ্বারা নিশ্চিত করতে পারবে, এবং এই কারণেই বিশ্বকাপটা আসলে একটু ইন্টারেস্টিং লাগছে। শেষ পর্যন্ত জিম্বাবুয়ের পারফরমেন্স তো জমিয়ে দিয়েছে এই সুপার এইটে। পাকিস্তান এবং ভারতের এই অনিশ্চয়তাটাও আমার মনে হয় যে নিউট্রাল ক্রিকেট ফ্যানদের জন্য খুব আনন্দের। নিশ্চয়ই আমরা প্রত্যাশা করি খেলাটা আসলে জমে উঠুক, যেই বাদ যাক যেই টিকে থাকুক, কিন্তু আসলে খেলা জমে যাক, আমরা এনজয় করি। আপনি যেটা বলছিলেন যে আলোচনা করতে গেলেও আসলে টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা বলতে গেলে আমরা বেশি এনজয় করি। দেখা যাক ভারত আজকে জিম্বাবুয়ের বিপক্ষে জিম্বাবুয়ে যে চমকটা দেখিয়েছে সেই চমকটা যদি আবারও দেখাতে পারে, হয়তো ভারতেরও আজকে বাদ পড়ে যেতে হতে পারে, কিন্তু আমরা আসলে চাই একটা দুর্দান্ত টি-20 ওয়ার্ল্ড কাপ। ফয়সাল তিতুমির অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ থাকার জন্য।